আদালতে রিট খারিজ, ঢাকাবাসীর প্রতি ইশরাক হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ, সরকারকে সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা। মেয়র পদে ইশরাকের দ্রুত শপথের ব্যবস্থা নিতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, জনগণের প্রত্যাশার প্রতিফলন বললেন রিজভী। সাম্য হত্যার বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ, আন্দোলনের মুখে 22 দিনের মাথায় কুয়েট ভিসি হযরত আলীর পদত্যাগ। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি পণ্য নিতে পারবেন সাধারণ ক্রেতারাও। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর আইনজীবী জানিয়েছেন তারা এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন। আহমেদ সরারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে মামুনুর রশিদ নামে এক ব্যক্তি রিট করেন। সেই রিটের উপর দুদিনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ রিট খারিজ করে আদেশ দেন। পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে, জনস্বার্থে যে কোনো মামলা করতে পারে। তবে সে মামলার ধরন ভিন্ন, পরিবেশ নিয়ে মামলা করে, মানবাধিকার নিয়ে মামলা করতে পারে, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে, জনস্বার্থে মামলা। এখানে জনস্বার্থের কিছু নাই। ভোটার হিসাবে জীবনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান রিটকারীর আইনজীবী। পরে কোর্ট আজকে ডিটেইল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। এই আদেশের ফলে ইশরাককে শপথ পড়াতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী। আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে, কোর্টে মামলা পেন্ডিং, যে কারণে শপথ নিতে দিচ্ছেন না। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল 27 মার্চ বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল, আর 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের সময় দিয়ে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছেন ইশরাক হোসেন। বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলন স্থলে এসে তিনি এই ঘোষণা দেন। এর মধ্যে আদালতের রায় কার্যকর না হলে লাগাতার আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেন তিনি। বিকেলে কাকরাইল মোড়ে এসে পৌঁছলে তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। উচ্ছ্বসিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক দল যারা আইনের শাসনে বিশ্বাস করে। জানান, হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আন্দোলন স্থগিত রাখার। সরকারকে আগামী 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। তাদের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে। তিনি বলেন, মেয়র পদে শপথ করানো থেকে বাধাগ্রস্ত করানোর একটি অপচেষ্টা করা হয়েছিল, সবশেষে আইনের শাসনের বিজয় হয়েছে। ইশরাক হোসেন আরও বলেন, এই কর্মসূচির ফলে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়, জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বর্তমান সরকার অধিকার বঞ্চিত করতে গিয়ে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, তখন বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিতে হয় বলেও ইশরাক হোসেন জানান।
ইশরাক হোসেনের বিরুদ্ধে রিট খারিজে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি প্রতিক্রিয়ায় বলেন, উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এই রায়ে জনগণের বিজয় হয়েছে। যেটা হওয়া উচিত সেই ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমরা জানি যে যখন মেয়র ইলেকশন হয় তখন সেটা সরকার জবরদস্তি জোর করে সেটা কিনে নিয়ে গিয়েছিল। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। এবং আমরা আবারও সে কথা বলছি যে এখানে বর্তমানে যে রাজনৈতিক সংকট, এই সংকটগুলো দূর করবার একটাই মাত্র পথ, তা হচ্ছে অতি দ্রুত একটি রোড ম্যাপ ঘোষণা করা। এখানে অন্য কথা বলে কোনো লাভ নেই, কারণ সংস্কারের যে বিষয়টা আছে সেটা চলমান প্রক্রিয়া। এবং এটাও অনুরোধ করবো যারা সংস্কার কমিশনগুলোতে আছেন তারা অতি দ্রুত যেগুলো সময় ঐক্যমত হয়েছে জনগণের সেই রাজনৈতিক দলগুলোর, সেগুলো তারা ঘোষণা করবেন এবং ঐক্যমতের কাজগুলো করবেন। যেটা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা বা এটাকে নিয়ে কোনো টানাহেঁচড়া করা, এটা পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। সেই কারণেই জনগণের প্রত্যাশা যে অতি দ্রুত একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়া জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দেশের মানুষ হতবাক ও বিক্ষুব্ধ হয়েছে। তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত। তারেক রহমানের রাজনৈতিক বিশ্বস্ততা নষ্ট করার জন্য দুরভিসন্ধিমূলক এই বক্তব্য দিয়ে তিনি দেশি বিদেশি কারো স্বার্থ রক্ষা করছেন বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিবাদের ১.৫ দশক খলিলুর রহমান কোথায় ছিলেন, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল সে প্রশ্ন করেন রুহুল কবির রিজভী। এই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। সরকারের কেউ কেউ সুকৌশলে তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ডক্টর খলিল তার নিজের পক্ষে ওঠা প্রশ্নের জবাব না দিয়ে পলাতক স্বৈরাচারের মতো তারেক রহমানের বিপক্ষে প্রোপাগান্ডার পথ বেছে নিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদের ১.৫ দশক ডক্টর খলিল কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কোন দেশে ছিলেন, বিদেশে তার স্ট্যাটাস কি ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে তার ভূমিকা কি ছিল, অবশ্যই এ সকল প্রশ্নের জবাব জনগণকে জানাতে হবে। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। এ সময় শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত ফজলি রাব্বির প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা সাম্য হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। যেভাবে খুন করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। আমরা সাম্য হত্যার সুষ্ঠু বিচার চাই। সাম্য হত্যা হয়েছে আজকে প্রায় 10 দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত যারা খুন করেছে তাদেরকে ধরতে তালবাহানা করা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের যে প্রশাসন তারাও কিন্তু কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই। সো আমরা মনে করতেছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিসি সহ অন্য পক্টক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
হত্যার দ্রুত বিচার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির শীর্ষ নেতারা। দ্রুততম সময়ে আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমরা নিশ্চিত হতে চাই যে সাম্য হত্যাকারী কারা এবং সেদিন ওইখানে ওই শরীয়ত উদ্যানে কারা উপস্থিত ছিল সেই বিষয়ে তাদের তৎপরতা আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে এবং তাদের যে ছাত্রদল কিংবা সাম্যের পরিবার পারভেজের পরিবারের প্রতি সহানুভূতি জ্ঞাপন তাদের সে বিষয়ে আমরা সদিচ্ছার অভাব দেখেছি। খুনের কি মোটিভ থাকতে পারে, তারা রিমান্ডে কি তথ্য প্রকাশ করেছে, এটি কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আমাদেরকে পরিষ্কারভাবে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করতে। এদিকে আন্দোলন কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়া সাধারণ মানুষ। গেল 13ই মে বাংলা একাডেমির কাছে ছুরিকাঘাতে নিহত হন শাহরি আলম সাম্য। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 22 দিনের মাথায় পদত্যাগ করলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী। শিক্ষকদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন তিনি। বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া। ইউজিসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ডক্টর হযরত আলী পদত্যাগ করে তার মূল কর্মস্থল চুয়েটে ফিরে গেছেন। বুধবার পদত্যাগ করার পর কুয়েট ভিসির গাড়ি তিনি ফিরিয়ে দেন। টানা 2.5 মাস ছাত্র আন্দোলনের মুখে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে সরিয়ে দেওয়ার পর গত 30 এপ্রিল অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ পান ডক্টর আলী। এরপর শিক্ষকদের আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষকদের সাথে যোগ দেন। বুধবার ভিসির পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষকরা। উত্তপ্ত এই পরিস্থিতিতে ভিসি কুয়েট ত্যাগ করে ঢাকা চলে যান। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে করে ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বিক্রির কার্যক্রম চলবে 3 জুন পর্যন্ত। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যে কোনো সাধারণ ভোক্তাও বিশেষ ট্রাক সেল থেকে ভোগ্যপণ্য কিনতে পারবেন। প্রতিটি ট্রাকে থাকছে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। রাজধানী সহ সারা দেশে প্রতিদিন 690টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। রাজধানীতে 50টি, চট্টগ্রামে 20টি, 6টি বিভাগীয় শহরে 10টি করে এবং অবশিষ্ট 56টি জেলা শহরে থাকবে 10টি করে ট্রাক। ভোক্তা প্রতি 135 টাকা লিটার দরে সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 85 টাকা কেজি দরে 1 কেজি চিনি ও 80 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল বিক্রি করছে টিসিবি। কেজি ডাল 515 টাকা, খুব ভালো, আমরা সন্তুষ্ট। একটু আগে খবর পাই আইসি, তা তো ভিড় একটা অনেক ভিড়, খবর চাকরি পাই না, আমরা পাই না, দেয় না, আইসি। মাল তো অল্প, মনে করছে কার আগে কে নিতে পারে, এরকম বাড়াবাড়ি করে সবাই। আরেক কিছু কিছু লোক আছে এখানে ব্যবসা করে, এটা মাল নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেলা, কিন্তু আমরা ওদের জন্য আমরা সিরিয়াল পাই না। সিরিয়াল দ্বারাই নিতে আছে, নাহলে তো বাইরে দিয়ে তো মনে করেন কিনতে গেলে আরো বেশি টাকা লাগে। মিয়ানমারের রাখাইনে গৃহযুদ্ধের কারণে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। রাখাইন রাজ্য দেশটির জান্তা সরকারের হাতছাড়া হওয়ার পর থেকেই বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে হতাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের রিপোর্টে বিস্তারিত। টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির একছত্র নিয়ন্ত্রণে। রাখাইনের পুরো ব্যবসা বাণিজ্য প্রশাসন তারাই নিয়ন্ত্রণ করছে। বন্দর দিয়ে পণ্য আনা নেয়া বন্ধ থাকায় অলস সময় পার করছেন টেকনাফ স্থলবন্দরের শ্রমিকরা। দীর্ঘদিন ধরে বাণিজ্য কার্যক্রম স্থবির থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। রেঙ্গুম থেকে যে বাণিজ্যগুলি আসতো, মানে আরাকান আর্মিরা ট্রলারগুলি সব আটকাইতেছে, সেজন্য নাকখন্ডিয়া থেকে আর কি সাবর ডিপের মুখন্দর থেকে, সেজন্য ওরা রেঙ্গুম থেকে কোনো বাণিজ্য ট্রলার টেকনাফ স্থল বন্দরে আসা বন্ধ। এখানে তো অনেকদিন যাবতীয় কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরাও দোকান পাটলে বেশি কষ্টে আছি সংসার নিয়ে। এটা যদি সুরাহা একটা হয় তাহলে আমাদের শ্রমিক ভাইদের জন্য ভালো হবে। স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও দেখা দিয়েছে হতাশা। আরাকান আর্মির কমিশন দাবি ও বিভিন্ন সময় মালবাহী জাহাজ আটকে দেয়ায় তাদেরকে চরম লোকসান গুনতে হচ্ছে। আরাকান আর্মির সাথে আনঅফিসিয়ালি যোগাযোগ করে টেকনাফ বন্দর সচল করার দাবি তাদের।
টেকনাফ স্থলবন্দর এখন আসলে একদম সম্পূর্ণটাই বন্ধ ধরতে গেলে, মাঝখানে কিছু কিছু আসে পণ্য যাওয়া আসা করতে গেলে সম্পূর্ণ বন্ধ। আর এখানে কিন্তু আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে পণ্যের প্রচুর চাহিদা, এবং এই সুযোগটা আমাদের নেওয়া দরকার, যেহেতু আরাকান এখন বিশাল একটা চাহিদা। আমাদের সরকারের উচিত যেভাবেই হোক তাদের সাথে সম্পর্কটা ডেভেলপ করে যাতে চোরাচালান বন্ধ হয় এবং বর্ডার ট্রেড যেন অতি দ্রুততার সাথে খুলে দেওয়া হয়, যাতে করে আমাদের দেশের হাজার হাজার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে, দেশের রেভিনিউ বৃদ্ধি পাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরাকান আর্মি মিয়ানমারের সীমান্ত এলাকা দখলের পর থেকে আমদানি রপ্তানিতে ধস নেমেছে বলে জানালেন টেকনাফ স্থলবন্দরের এই রাজস্ব কর্মকর্তা। আরাকান আর্মি কর্তৃক এই এলাকা দখলের পর মূলত এই আমদানি রপ্তানিতে ধস নেমেছে। আরাকান রাজ্যের সাথে যদি বাংলাদেশের সম্পর্কটা উন্নতি হয় তাহলে এই জাহাজ আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। গত মার্চে রাখাইন রাজ্য থেকে টেকনাফ স্থলবন্দরে 675.43 মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। এতে সরকারের 7,96,05,265 টাকা রাজস্ব আদায় হয়েছে। টেকনাফ স্থলবন্দরের স্থবিরতা কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্ট সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর ও ভাঙচুরের দুটি আলাদা মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। বেলা 11:30টার দিকে শিল্পী মমতাজ বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8:30টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে আদালতে নেওয়া হয়। 2013 সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হয়। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত 25 অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। পরে গত 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন হরিরামপুর থানায়। এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে ছিলেন। উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রাত 1টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নৌবন্দরগুলোকেও 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। বৃষ্টির কারণে নগরীর নানা জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 66 মিলিমিটার বৃষ্টিপাত হয়। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি ও ধলাই সহ সব নদ নদীর পানি বাড়ছে। তবে নদীর পানির প্রবাহ এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টির কারণে সিলেট নগরীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির প্রকোপ আরও 2-1 দিন থাকতে পারে। বুধবার ভোর 6টা থেকে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস। নাটোরের বড়াই গ্রামে কালবৈশাখী ঝড়ের তোড়ে ঘরের দেয়াল ধসে মারা গেছে বিথি খাতুন নামে এক শিশু শিক্ষার্থী। বুধবার রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং ব্র্যাক পরিচালিত স্থানীয় উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্রী। শিশুটির স্বজনরা জানায়, রাতে বজ্রপাত ও ঝড় শুরু হলে বিথি খাতুন বাড়ির ভেতরেই ছিল। এ সময় বাতাসে ঘরের একটি দেয়াল ধসে পড়ে বিথির উপর। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উত্তরাঞ্চলে এবার উদ্ধৃত থাকবে 5,68,000 কোরবানিযোগ্য পশু। তার উপর ভারতীয় গরু আসার শঙ্কায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। যদিও প্রাণী সম্পদ দপ্তর বলছে, ওপার থেকে গরু আসার সব পথ বন্ধ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। মোটা তাজা গরুতে ভরেছে উত্তরের খামারগুলো, দেশির সাথে আছে বিদেশিও।
ঈদে রংপুর বিভাগে কোরবানিযোগ্য পশু চাহিদা 14,12,000, বিপরীতে মজুদ 19,80,000। নানা প্রতিকূলতার মধ্যেও গরুর খামার এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে এ অঞ্চলের বেকার যুবকদের। দাম না পেলে হতাশায় ডুববে খামারিরা। তারা বলছেন সীমান্ত নিয়ন্ত্রণ ও সরকারি সহায়তা পেলে লাভের মুখ দেখবেন। এখন 2019 সালে আমরা স্টার্ট করছিলাম, ওই সময় যে গোখাদ্যের দামটা ছিল, বাট এখন যেটা আছে কম্পেয়ারিং এভরি ইয়ার ইনক্রিজিং ইজ লাইক ভেরি হাই রেট। বাহির থেকে গরু আসে, তা আমাদের অনেক খামারি বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তা আমরা হয়তো ব্যবসা টিকে থাকতে না পারলে ব্যবসা করতে পারবো না। বছর জুড়ে প্রস্তুত কোরবানির পশু কিনতে প্রান্তিক খামারিদের কাছে ছুটছেন ক্রেতারা। পড়াশোনা করতেছি, এর পেছনে এর পাশাপাশি এই খামারে সময় দিচ্ছি। গরু কেনার জন্য আসছি মূলত। গরু দেখলাম, খুব ভালো লাগলো। এখন কোনটা গরু নিব না নিব আসলে আমি দিক বিদিকের মধ্যে পড়ে গেছি। প্রাণী সম্পদ দপ্তর বলছে প্রতি বছর বাড়ছে নয়া উদ্যোক্তা, সেই সাথে বাড়ছে পশু উৎপাদনও। পশুর দাম নিশ্চিতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন তারা। যেহেতু রংপুর জেলায় 8টি জেলার মধ্যে 7টাই সীমানা ঘেঁষিত, শুধু একমাত্র গাইবান্ধা ছাড়া। তা আসলে সেখান থেকে গরু আসার একটা আশঙ্কা অনেকেই করে, তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি অনেক দিন থেকে এটা হচ্ছে না এবং কোরবানির ঈদেও এটাও হবে না। তাতে করে যে আমাদের খামারিরা যে আশা নিয়ে গবাদি পশু লালন পালন করেছেন, আমার বিশ্বাস তারা উপযুক্ত মূল্য পাবে। ছোট বড় মিলে এবছর 1,97,000 খামারে গরু 9 লাখ, ছাগল, ভেড়া, মহিষ, গারল ও দুম্বা মজুদ আছে 10,20,000-এর বেশি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ এবং ঝালকাঠির রাজাপুরে একটি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামি যমুনার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে সেখানে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তা উদ্ধার করা হয়। এদিকে ঝালকাঠির রাজাপুরে পশ্চিম বাদুরতলা গুড়া ভাঙা এলাকার একটি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মরদেহটি। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে পুলিশ। 4 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা। সকালে সমিতির জেলা শাখার উদ্যোগে ঠাকুরগাঁও চৌরাস্তায় একটি মানববন্ধন করা হয়। এতে অংশ নেন শতাধিক ওষুধ ব্যবসায়ী। একই দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বেন্টু। ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নেওয়া সহ 4 দফা দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। চৌরাঙ্গি মোড়ে এই কর্মসূচি পালন করেন ওষুধ ব্যবসায়ীরা। এদিকে মানববন্ধন হয়েছে নোয়াখালীতেও। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বগুড়ায় বিভাগীয় তারুণ্যের সেমিনার ও সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলন হয়েছে স্থানীয় প্রেস ক্লাবে। এতে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। গাইবান্ধায় আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা হয়েছে। দুপুরে জেলা বার ভবনের সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। বস্তায় আদা চাষের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। ধরলা নদীর নাব্যতা উন্নয়নে নদী খনন বিষয়ক আলোচনা সভা হয়েছে কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও অন্যান্যরা। মৌলভীবাজারে 3 লাখ টাকার জাল নোট ও ভারতীয় রুপি সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নবেল চাকমা। নতুন হলদে পাখি সদস্য সংগ্রহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ময়মনসিংহে। সকালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নগরীর টাউন হল থেকে একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ ও গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিশনার রশনারা খান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আদালতের রিট খারিজ, ঢাকাবাসীর প্রতি ইশরাক হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ, সরকারকে সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা। মেয়র পদে ইশরাকের দ্রুত শপথের ব্যবস্থা নিতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান, জনগণের প্রত্যাশার প্রতিফলন বললেন রিজভী।
সাম্য হত্যার বিচার চেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ। আন্দোলনের মুখে 22 দিনের মাথায় কুয়েট ভিসি হযরত আলীর পদত্যাগ। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি পণ্য নিতে পারবেন সাধারণ ক্রেতারাও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।